সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, আপনারা জেনে থাকেন যে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি সমসাময়িক যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়, খুবই কমন একটি বিষয় আমরা আজ আমাদের বিষয় হিসেবে চূড়ান্ত করেছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হয়েছে বাত ব্যথা প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ, এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাত ব্যথা প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে জানতে চাচ্ছি আজকে। আধুনিক চিকিৎসা প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু তার আগে জেনে নিতে চাইবো যে এই যে বাত ব্যথা, সেটি আসলে কেন হয়ে থাকে বা কোন বয়সে হতে পারে? ধন্যবাদ। আসলে বাত ব্যথা যে কোনো বয়সে যে কোনো মানুষের হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে হয়ে থাকে। কিছু বাত ব্যথা হচ্ছে বংশগত বা আমরা বলি জেনেটিক ফ্যাক্টর দায়ী, কিছু বাত ব্যথা এইজিং প্রসেস জনিত, কিছু বাত ব্যথা আপনার আঘাতজনিত, চলাফেরা উঠা বসা যদি আঘাত পায়, কিছু বাত ব্যথা হচ্ছে আপনার আর্গোনমিক্যাল প্রবলেম, মানে হচ্ছে পেশাগত প্রবলেম বা পেশাগত কাজের থেকে হয়ে থাকে, কিছু ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, কিছু ইনফেকশনজনিত সমস্যা হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডার থেকে হতে পারে। মানে অনেক কজ আছে যে বাত ব্যথার সমস্যা। একেবারে একটা ছোট বাচ্চারও হতে পারে। ধরেন প্রায়ই বাচ্চারা বলে যে বাবা মার কাছে স্কুল থেকে এসে যে রাতের বেলা যে তার হাত পা ব্যথা করে, চাবায়, কামড়ায়, মা কান্নাকাটি করে, মা তখন মেসেজ করে দেয় বা ডাক্তারের কাছে নিয়ে যায়, এগুলো কমন। তারপরে বাচ্চাদের যেমন হিপ জয়েন্টে পার্থেস ডিজিজ প্রায় আমরা পাই। বাচ্চা ভালো, এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ব্যথা বেদনা কথা বলে, অনেক সময় জ্বর আসে। তো এই জাতীয় সমস্যা বাচ্চাদের হতে পারে। আর আমাদের যারা বয়স্ক মোর দেন 50 আপ, মহিলা পুরুষ, এদের সবারই এইজিং প্রসেস জনিত আপনার যেমন মাংসপেশির ব্যথা হতে পারে, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো একেবারেই কমন। মানে বয়সজনিত এই চেঞ্জগুলো আসে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে যেমন টিস্যুর শক্তি সামর্থ্য এগুলো কমে আসে, পাশাপাশি বিভিন্ন হরমোনাল ডিফিসিয়েন্সি, স্পেশালি ওমেন যারা, তাদের বিভিন্ন তাদের যে হরমোনগুলো থাকে এক্সট্রা অতিরিক্ত, এই হরমোনের ঘাটতি হয়। তখন দেখা যায় বডিতে বিভিন্ন আপনার অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া ডেভেলপ করে, তখন হাড় জোড়া এগুলাতে ব্যথা বেদনা হয়। বয়সজনিত হাঁটুতে, কোমরে বিভিন্ন জায়গায় আর্থ্রাইটিস, স্পেশালি অস্টিও আর্থ্রাইটিস, যেটা আমরা মেরুদণ্ড হলে বলি স্পন্ডালোসিস এবং জোড়াগুলাতে হলে মানে সাইনোভিয়াল জয়েন্টগুলোতে হলে বলে অস্টিও আর্থ্রাইটিস। এগুলো একেবারেই কমন। অনেকে আমরা যে রোগীগুলা বেশি পেয়ে থাকি ব্যথাজনিত, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আর্গোনমিক্যালস, মানে প্রবলেম, মানে কাজের ভুল বা পেশাগত কাজের ভুলের কারণে হতে পারে। বেশিরভাগই ডেস্ক জব ওয়ার্কার যারা ডেস্কে কাজ করে, মানে প্রায় 5-6 ঘন্টা, 6 ঘন্টা বা 10-8 ঘন্টা অনেকে করে থাকে। এই যে টানা বসে কাজ করে এবং ডেস্কে যদি আপনার টেবিল, চেয়ার এবং তার যে পেশাগত উপকরণ, ধরেন ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন বা তার লেখালেখির যে বসার পজিশন, এগুলো যদি ভুল হয়, প্রায় রুগী সবচেয়ে বেশি এই সমস্যায় ভুগে থাকে, আমাদের কাছে আসে। যেমন আমাদের প্রবাসীরা বিদেশে যায়, গিয়ে তারা কাজটা জানে না, যে ধরেন সেই কাজটা কখনো করে নেই, তাকে এমন একটা কাজ দেওয়া হলো যে শ্রমিকের কাজ, সে কিন্তু বাংলাদেশে কাজটা করে নেই। যখন সে কাজটা করতে যায় তখন সে টেকনিক জানে না বা অভ্যস্ত না, তখনই তার দেখা যায় যে বিভিন্ন মাংসপেশি জোড়ার ইনজুরি হয়, ব্যথা বেদনা, এগুলো একেবারেই কমন। তারপরে হচ্ছে আইবিএস রোগীর প্রায় আমাদের কাছে আসে, যে আপনি এই জাতীয় কোনো কজ খুঁজে পাবেন না, দেখবেন রোগীর ব্যথা বেদনার কথা বলছে, আপনি যখন তার ডায়াগনোসিস করবেন তখন আইবিএস পেজ, মানে ইরিটেবল বাউল সিনড্রোম, যে তার পায়খানা প্রবলেম, মানে বদহজম, মানে খাবারটা ডাইজেশন হয় না ঠিকমতো, পাতলা পায়খানা হয়, প্রায় আমাশয় হয়, এই রোগীদের কিন্তু ব্যথা বেদনা থাকবে সারাক্ষণ। তারপরে হচ্ছে আপনার আমরা যারা শহরে এসি রুমে বসে কাজ করি, তাদের ব্যথা বেদনা কমনলি হবে। এই যে ঠান্ডা ওয়েদার, পাশাপাশি ল্যাক অফ অ্যাক্টিভিটি, সার্কুলেশন কম, মুভমেন্ট কম, রোদ নাই, আমাদের ভিটামিন ডি কিন্তু কম বাংলাদেশে। আমি কিন্তু এটা নিয়ে আমার রিসার্চ পাবলিকেশনও আছে বিএমডিসি জার্নালে। সো এই যে কম, এগুলা থেকে কিন্তু হাইপো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, মানে কম থাকলে ব্যথা বেদনা হবে, এগুলো একেবারে কমন। আরও মজার বিষয় হচ্ছে অনেক ব্যথা হয় ডিউ টু সাইকোলজিক্যাল,
আচ্ছা, ধরেন আমাদের কিন্তু সবাই স্ট্রেসে থাকি আমরা, ঠিক না? প্রতিটা মানুষ একেবারে বিশ্ব ব্যবস্থা মানুষকে এত বাজে অবস্থায় নিয়ে গিয়েছে। একটা বাচ্চাও যেমন টেনশনে ভোগে, একেবারে বয়োবৃদ্ধ যে আজকে মৃত্যুবরণ করব সে টেনশনে আছে। তো টেনশন জনিক পেইন আমরা প্রায় রুগী আসে, আপনি যখন রুগী ঠিকমতো ঘুমায় তার আর পেইন নাই, যখন সে রিল্যাক্সে থাকে, সে একটু সাঁতার কাটে, অ্যারোবিক্স করে, সে একটু মুভমেন্ট করে, একটু জিমে গিয়ে একটু জগিং করে, হাঁটা চলাফেরা করে, পেইন কমে যায়। আবার যখন সে কাজে ফিরে আবার তার পেইন। তো এই যে মানে পেইন এমন একটা জিনিস, আপনার লস অফ কজ আছে, মানে অনেক কারণ আছে যেটার কারণে আপনার বাত ব্যথা বা পেইন হতে মানে ব্যথা বেদনা হতে পারে, এবং একটা মানুষকে প্রপার ট্রিটমেন্ট না করলে ডিসেবল করে ফেলতে পারে বা পঙ্গুত্ব তৈরি করতে পারে বা বিছানায় এসে পড়ে যেতে পারে। বাত ব্যথা থেকেই আসলে পঙ্গুত্ব হয়ে যেতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়ে থাকে। আসলে এই বিষয়টি বাত ব্যথা অনেক বার্নিং একটি ইস্যু, এবং সেই জন্য আমাদের দর্শকরাও অনেক প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নগুলো থেকে আমরা কিছু প্রশ্ন আপনার কাছে রাখছি। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, তিনি বলেছেন, স্যার আমার নাম শাকিল, বয়স 18 বছর, গ্রামের বাড়ি ভোলা। আমি অনেক দিন যাবৎ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথাতে ভুগছি। ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করানোর পর আমার রিওমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়েছে। ডাক্তার বলেছেন যে আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আমি তো স্টুডেন্ট, সবসময় ওষুধ খেতে পারি না, এখন আমি কি করব? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস অটোইমিউন ডিসঅর্ডার, এটা হচ্ছে মানে জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী বা অটোইমিউন বডি ইমিউন সিস্টেম যদি ডিটোরিয়েট করে তখন এই জাতীয় ব্যথা বেদনা হতে পারে। এখন ইট ডিপেন্ডস আপন যে আজীবন খেতে হবে কিনা। অনেক সময় এই রোগীগুলা আমাদের যে স্টাডি, স্পেশালি আমরা ডিপিআরসিতে এই রোগীগুলাকে আমরা বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা দিয়ে থাকি, এবং ইমিউন সিস্টেমকে বুস্টিং আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি। রোগীর খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এগুলাকে আমরা মোটিভেটেড করি, রোগী ভালো খাবার খেলে। এবং এই সকল রোগীরা কি হয়, আপনার সাইকোলজিক্যালি ডিপ্রেস থাকে, তাদেরকে মোটিভেটেড করতে হয় পেইন কমানোর পাশাপাশি তাকে বলতে হয় আপনি হাঁটা চলাফেরা করবেন, হালকা এক্সারসাইজ করবেন, মুভমেন্ট করবেন, আপনি ঘুরতে যাবেন। স্পেশালি চলাফেরার যখন এগুলো করে এবং প্রপার খাবার খায় তার ইমিউন সিস্টেম কিন্তু আপ হয়। ইমিউন সিস্টেম যখন তার আপনার ইমপ্রুভ হয় তখন কিন্তু এই রোগগুলা সাপ্রেস হয়ে আসে বা রোগগুলা আপনার তীব্রতা কমে আসে। এখন প্রপার যদি পুনর্বাসন ট্রিটমেন্ট অ্যাট এ টাইমে আপনার করা যায় এবং রোগী যদি তার রোগ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পায়, তাহলে অনেক সময় দীর্ঘমেয়াদী ওষুধের প্রয়োজন হয় না। মানে ব্যাপারটা এরকম না যে আজীবনও খেতে হবে। হয়তো ডাক্তার সাহেব বলেছে ওষুধ খাওয়ার জন্য, এখানে একটু কাউন্সিলিং এর ব্যাপার আছে। এটা রোগীর অবস্থা বেঁধে অনেক সময় রোগী দেখা যায় 5-6 বছর কিছু ওষুধ, যেমন এখানে ওষুধগুলোর মধ্যে কি আছে, নাম্বার 1 NSAIDs বিভিন্ন ব্যথার ওষুধ, নাম্বার 2 স্টেরয়েডাল অথবা যেটা নন স্টেরয়েডাল বললাম, কিছু সাপ্লিমেন্ট থাকতে পারে, কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস থাকতে পারে। এটা রোগী টু রোগী দিয়ে থাকে, যেমন রিউমাটোলজিস্টরা সাধারণত প্রেসক্রাইবগুলো করে থাকে। তো ইট ডিপেন্ডস আপন রোগীর, এক একজনের ক্ষেত্রে এক একটা স্যুট করে। এবং শুধু যে আপনি ওষুধ খেলে রোগী ভালো থাকবে এটা একটা বোগাস কথা। আপনাকে ওষুধের পাশাপাশি আপনাকে পুনর্বাসন, এক্সারসাইজ, বিভিন্ন প্রপার বৈজ্ঞানিক থেরাপি এগুলো আপনার রোগীকে করতে হবে, এবং খাবার, হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন, সব মিলিয়ে আসলে ট্রিটমেন্ট। জি, আরও একটি প্রশ্ন রাখছি। তিনি বলেছেন, স্যার আমি সৌদি প্রবাসী, আমার মায়ের দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা। ডাক্তার বলেছেন ওনার বাত রোগ আছে, ওনার বয়স এখন 76 বছর। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবারও ব্যথা বাড়ে, ব্যথায় অনেক কষ্ট পায়। এই রোগীর কি পার্মানেন্ট কোনো সমাধান আছে কি নাই? 76 বছর বয়সী মহিলাদের কমন সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, এগুলা কমন। এখন আসেন অস্টিওপোরোসিস আর অস্টিওআর্থ্রাইটিসে কি হবে, জোড়ায় জোড়ায় ব্যথা হবে। বয়স্ক মানুষ হয়তো প্রপার ট্রিটমেন্ট সে পায় নাই, হয়তো ওষুধ খেয়ে আছে বা ওষুধটাও ঠিকমতো খাচ্ছে কিনা, এটা একটা ইস্যু। তারপরে কিছু কোমরবিডিটিস থাকতে পারে, ধরেন ডায়াবেটিস থাকতে পারে, উচ্চ রক্তচাপ থাকতে পারে, হাঁপানি রোগ বা বিভিন্ন আপনার ডিজিজ এগুলা থাকতে পারে, এবং নিউট্রিশনাল ঘাটতি থাকতে পারে। আসলে এই যে হলিস্টিক একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু চিন্তা করতে হবে। সর্বপ্রথমেই আমরা একটা রুগী, সে কোথা থেকে আসলো, তার বয়স কত, সে কি করে, তার ভবিষ্যতে তার করণীয় কি, এই যে টোটাল একটা জিনিস যখন আমরা মাথায় নিই তখনই বুঝি যে রুগীদের কি করণীয় দরকার। এখন ওনার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, ওনার মাকে প্রপার যদি পুনর্বাসন চিকিৎসা দেওয়া যায় এবং পাশাপাশি ওনার ধরেন ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম লেভেলগুলো দেখে এগুলা সাপ্লিমেন্ট দেওয়া যায়, বাসায় কিছু এক্সারসাইজ দেওয়া যায় বয়স্ক মানুষ, এবং বাসা যারা তার টেক কেয়ার করে, অবশ্যই কেউ না কেউ আছে, তাদেরকে আমরা কিছু হোম এক্সারসাইজ প্রোগ্রাম সেট করে দিতে পারি।
রোগী প্রপার তার অন্যান্য যে কোমরবিডিটিসগুলো, প্রেশার বা ডায়াবেটিস, স্পেশালি যেমন ডায়াবেটিস থাকলে কিন্তু ব্যথা আরও বেড়ে যায়, কারণ ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা। ডায়াবেটিস থেকে যত আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করে, ধরেন ডায়াবেটিক নিউরোপ্যাথি, পলিনিউরোপ্যাথি, পেইন হবে, চাবানো কামড়ানো রোগীর ভাষায় এগুলো আসবে, রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, রোগীর চোখের প্রবলেম হবে, কিডনির নেফ্রোপ্যাথি হবে, মানে লটস অফ কমপ্লিকেশন হতে পারে। সো আমাদের মানে অনেকগুলো জিনিস কিন্তু আমাদের কনসিডার করতে হয় রোগীর ক্ষেত্রে। তো আমার মনে হয় ওনাকে প্রপার ট্রিটমেন্ট করলে উনি অবশ্যই ভালো থাকবে। আরেকটা কথা উনি কিন্তু বলেছে যে পার্মানেন্ট ট্রিটমেন্ট চাচ্ছে, এটা কিন্তু প্রায় রোগীরা আমাদের কাছে আসে। একটু রোগীদের কনসেপ্ট চেঞ্জ করা দরকার এবং তাদেরকে সাইকোলজিক্যালি আমার মনে হয় মূল জিনিসে আসতে হবে। পৃথিবীর কোনো রোগ নেই যেটা পার্মানেন্টলি কিউর হয়। যদি কেউ বলে এটা ভোগাস কথাবার্তা। আপনি ধরেন কমিউনিকেবল ডিজিজও ধরেন করোনা, ধরেন টিবি রোগ, এনি ইনফেকশিয়াস ডিজিজ কি বারবার হতে পারে না? হতে পারে। আপনি ভ্যাকসিনের পরেও তো করোনা হয়েছে। ইট ডিপেন্ডস রোগীর ইমিউনিটি কতটুকু কি অবস্থা আছে বা সে কতটুকু তার বডি এটা কোপ করতে পারে, আবার বারবার হতে পারে। এখন নন কমিউনিকেবল যে রোগগুলোই তো বেশি, যেমন ওনার মা ব্যথা বেদনায় ভুগছে। তো নন কমিউনিকেবল ডিজিজ তো অ্যাকোয়ার্ড করে আপনার পরিবেশগতভাবে, চলা ফেরা, উঠা বসা, কাজ কর্ম, বয়সজনিত। তো এইটা আসলে কিউরেবল না, মেইনটেনেবল। মানে এই জিনিস থেকে রোগীদের বের হয়ে আসতে হবে। আপনার ডায়াবেটিস যেমন মেইনটেইন করে চলতে হয়, আপনার চোখের সমস্যা মেইনটেইন করে চলতে হয়, আপনার দাঁতের সমস্যা মেইনটেইন করে চলতে হয়। আপনি সব করলেন কিন্তু আর দাঁত কেয়ার করলেন না, আপনার বারবার ময়লা জমলো, বা আপনি ঠিকমতো এটাকে নার্সিং করলেন, আবার হতে পারে। যে কোনো কিছু আবার হতে পারে। 100% গ্যারান্টি আসলে ওঝা বা হচ্ছে যারা কবিরাজ তারা ছাড়া আসলে কেউই দিতে পারেন না। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম বাত ব্যথা প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা দর্শকদের বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম। আরও একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যেহেতু আমাদের বিষয়টির সাথে সংযুক্ত যে বাত ব্যথা প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা আসলে কি দিয়ে থাকেন আপনারা? প্রথম কথা হচ্ছে এই যে বাত ব্যথাজনিত সমস্যাটা সেই প্রাচীনকাল থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিন্তু আছে। যুগের পর যুগ বিভিন্ন ট্রিটমেন্ট আবিষ্কার হচ্ছে। আমরা আধুনিক বলতে বোঝাতে চাই যে ট্রিটমেন্টে পার্শ্ব প্রতিক্রিয়া কম, নেই একেবারে না। মানে আপনি একটা চিকিৎসা, আপনি ধরেন আপনি একটা চিকিৎসা নিলেন উপকারের জন্য, হয় আপনার উপকার হলো কিন্তু পাশাপাশি আপনার ক্ষতি হলো। যে ক্ষতির পরিমাণটা যদি কমিয়ে উপকারের পরিমাণ বেশিটা হচ্ছে আধুনিক ট্রিটমেন্ট। আর হচ্ছে আপনার যুগোপযোগী ট্রিটমেন্ট। আধুনিক বলতে আমরা যেটা বুঝিয়েছি, যে সকল যেমন ব্যথা হলে আমরা কি খাই? ওষুধ খাই। মোস্ট অফ দ্য রোগী ওষুধের উপর নির্ভরশীল। তো ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু ভয়ানক। আপনার লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। আপনার কিডনি ড্যামেজ হলে, আপনার আলসার যদি হয় পেটে, আপনার হার্টের প্রবলেম যদি হয়, অনেক প্রবলেম দেখা দিতে পারে। তো ওষুধ নির্ভর না হয়ে আমরা একটা রোগীর প্রপার ডায়াগনোসিসটাকে এখানে জোর দিচ্ছি। আপনি ব্যথা হলো, বাত ব্যথা হলো, আপনি এক জায়গায় থেরাপি দিতে গেলেন, গিয়ে হিট দিলেন, আপনি এক্সারসাইজ করলেন, উল্টোপাল্টা এক্সারসাইজ করলেন, আপনি ওষুধ ইচ্ছা মতো খেলেন বা ওষুধ নির্ভর হয়ে পড়লেন, সেইটা না করে আপনি যখন বাত ব্যথাটা কেন হচ্ছে প্রপার ডায়াগনোসিস করতে পারেন। কারণ চিকিৎসা বিজ্ঞান এখন কোথায় চলে গেছে? সুপার মানে অবস্থানে চলে গেছে। প্রতিটা ব্যথা কিন্তু উই ক্যান ডায়াগনোস, মানে কেন হচ্ছে। তা আপনি যদি কেনর চিকিৎসাটা আপনি রোগীকে বুঝাইতে পারেন যে এই কারণে আপনার হচ্ছে, কেন আপনার কম্পিউটার ব্যবহার হচ্ছে। সো আমরা ফার্স্ট কম্পিউটার কারেকশন করে দিব, যে আপনি বসাটা কারেকশন করেন বা 1 ঘন্টা পর পর আপনি উঠেন বসেন। আপনার কি জন্য হচ্ছে? আপনার জুতার থেকে হচ্ছে। জুতা কি আমাদের যারা প্রবাসী থাকে ভাই বোনেরা, তারা হার্ড আমরা বলি সেফটি শু ইউজ করে। সেফটি শু আপনার 5-6 দিন পরলে পায়ের তলায় প্লান্টার ফ্যাসাইটিস শুরু হয়ে যাবে, ব্যথা বেদনা সে আর কাজ করতে পারবে না। তাহলে করণীয় কি? আমার জুতা কারেকশন, অথবা জুতাতে আমরা কি করব? ইনসোল ফুল দিয়ে দিব। সেম আপনার মানে প্রতিটা রোগ যখন আপনি আইডেন্টিফাই করে রোগীকে বুঝিয়ে দিবেন, রোগী কিন্তু নিজের থেকে কিন্তু চিকিৎসা নিয়ে নিবে। সে বুঝবে যে হ্যাঁ আমার এই কারণে হচ্ছে, শোয়ার থেকে হচ্ছে, বালিশ থেকে হচ্ছে,
বিভিন্ন খাবারজনিত সমস্যা হচ্ছে, যেমন প্রায় আমার কাছে রুগী আসে ব্যথা নিয়ে ঘুরছে ডাক্তারদের কাছে, থেরাপি দিতেছে, বিভিন্ন জায়গায় রুগী ভালো হচ্ছে না, ডায়াগনোসিস করে দেখি তার আইবিএস প্রবলেম, মানে পেটের প্রবলেম। সে যাই খায় তার কিছুই থাকে না। আপনি ভিটামিন ডি লেভেল করবেন কম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক অন্যান্য লেভেল কম, তার মানে বডিতে কোনো, আপনার তো বডি পুষ্টিকর খাবার অ্যাবজর্ব করতে পারলে খাবার উপাদান, তাহলে তো সে আপনার হাড় জোড়া বা মাংসপেশি সতেজ হবে বা ভালো থাকবে, সেটা তো তার হচ্ছে না, তারটাও তো আরও খারাপের দিকে যাচ্ছে। তাইলে আপনাকে অ্যাট ফার্স্ট আপনি এই যে থেরাপি, ব্যায়াম, ওষুধ, ব্যথার ওষুধ খেয়ে তো কোনো লাভ নাই, আপনাকে আগে আইবিএস এর প্রবলেম সমাধান করতে হবে। তো আপনি আইবিএস এর ট্রিটমেন্ট যখন প্রপারভাবে রুগীকে দিবেন, রুগী ভালো হয়ে যাচ্ছে। আর ওষুধ নির্ভরতা কমানো, ওষুধ নির্ভরতার অল্টারনেটিভ আমরা বিভিন্ন, যেমন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি। এখন স্পেসিফিক থেরাপি এক এক রোগীর ক্ষেত্রে এক একটা, এক এক রোগের ক্ষেত্রে এক একটা, এবং পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ। তারপরে হচ্ছে আমরা যে লাইফস্টাইল এক এক রোগীর ক্ষেত্রে, অনেকে বলে স্যার আমি তো সারাদিন এক্সারসাইজ করি, কি করে আমি ক্রিকেট খেলি, অনেকে বলে আমি সারাদিন ফুটবল খেলি, আমি এক্সারসাইজ করি, অনেক আমার মা বোনরা বলে যে আমি তো বাসায় পারিবারিক প্রচুর কাজ করি, তারপর আমার ওজন কমছে না, আমার ব্যথা বেদনা কমছে না। হ্যাঁ, আপনি যেটা করতেছেন এটা আপনার পেশাগত, প্রফেশনাল, এবং এভরি প্রফেশনাল ওয়ার্কে আপনাকে ডিজিজ ডিসঅর্ডার হবেই। তো তাকে এই পেশাগত জিনিসটাকে কারেকশন করা, পাশাপাশি তাকে আমি বলি আপনি অ্যারোবিক্সে আসেন। অ্যারোবিক্স যেমন আপনি সুইমিং করেন, আপনি কি সুইমিং করেন না, তো আপনার কেন রিকভারি হবে? আপনার তো রিকভারি হবে না, আপনি তো ব্যথায় ভুগবেনই। সো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে রুগীকে, তার টোটাল পেশা, সে কি করে, কোথায় থাকে, তার কাজ কি, খাবার কি, তার লাইফস্টাইল, চলাফেরা, এবং তার পরিবেশ অলসো এসেনশিয়াল, সে কোন এলাকায় থাকে, কোন দেশে থাকে। যেমন ইউরোপে যারা আমাদের রুগীরা থাকেন, তাদের ব্যথা কমতেই চায় না, স্টেরয়েড দিচ্ছে বছর পর বছর ডাক্তার সাহেবরা, ওই দেশে করার কিছু নাই, বিকজ অফ কোল্ড ওয়েদার, তাদের টেম্পারেচার থাকে অনেক মাইনাসের নিচে, সো তাদের কিন্তু আর্থ্রাইটিস রোগের প্রবণতাটা বেশি। তো তাদের লাইফস্টাইলটা তখন আপনাকে চেঞ্জ করে দিতে হবে, যে আপনার অবশ্যই বাসা অলওয়েজ হিটার ইউজ করতে হবে, গাড়িতে ইউজ করতে হবে, আপনি ওয়ার্ম ওয়াটারে আপনি সাঁতার কাটবেন, বা আপনি প্রপার গার্মেন্টস ব্যবহার করবেন। তার হয়তো এটা মাথায়ই নেই যে তার এই কোল্ড ওয়েদার তাকে অ্যাগ্রাভেট করছে, ট্রিগারিং ফ্যাক্টর। সো এই জিনিসগুলো হচ্ছে আধুনিক চিকিৎসা হচ্ছে মূল মন্ত্র। আচ্ছা, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলো রাখছি আপনার কাছে। স্যার, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার মেয়ের বয়স 13 বছর, শরীর ব্যথা করতো বলে ডাক্তার দেখেছিলাম, ডাক্তার অনেক টেস্ট করে বলেছেন ওর জুভেনাল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস নামক এক ধরনের বাতরোগ হয়েছে। এই রোগ কি বড় হওয়ার সাথে সাথে আরও বাড়বে? এটার চিকিৎসা কি? এটা বয়স্কদের যেমন আর্থ্রাইটিস হয়, অটোইমিউন ডিসঅর্ডার সেম বাচ্চাদের হতে পারে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার রুগীকে প্রপার ডাক্তার সাহেব যে ওষুধপত্র দিবে সেগুলো খেতে হবে, এবং 3-4 মাস পর পর লিভার কিডনি টেস্ট করে দেখতে হবে, পাশাপাশি পুনর্বাসন চিকিৎসা করতে হবে, এবং বাচ্চাকে কাউন্সেলিং করতে হবে, বাচ্চা যেন হাসি খুশি থাকে, খেলাধুলা করে, তার অবস্থা অনুযায়ী। এখন বাচ্চাকে যদি আপনি বাসায় ব্যথার কারণে বসায় রাখেন, তাহলে রোগ আস্তে আস্তে আরও বাড়তে পারে। তো এই বাচ্চাদেরকেও আপনার প্রপার গাইডেন্সের মাধ্যমে কিন্তু সুস্থ থাকতে পারবে। মানে এই নয় যে কিউর হয়ে যাবে, বাট মেইনটেনেন্স ডিজিজ। আর 10টা সুস্থ মানুষ উইদাউট জুভেনাইল আর্থ্রাইটিস ছাড়া যেভাবে চলছে সেও তাই করতে পারবে। দরকার প্রপার গাইডেন্স, প্রপার ট্রিটমেন্ট, এবং তাকে ফলো আপে থাকা। এই রুগীগুলো প্রায় দেখা যায় যে আপনার ফলো আপ করে না, ভালো হয়ে গেছে আর ডাক্তার কাছে যায় না, বা আবার খুব খারাপ হয়ে গেলে ডাক্তার কাছে যায়, বা রুগী চায় যে ফু নির্ভর চিকিৎসা, যে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার সাহেব একটা ফু দিয়ে দিবে, ভালো হয়ে যাবে, ওষুধ খাবে না। অসুখ হলে ওষুধ খেতে হবে, আদর্শ লিপির কথা। আপনার নিয়মিত খাবার খেতে হয়, নিয়মিত আপনাকে নামাজ পড়তে হয় যদি আপনি পরকাল পেতে চান, নাকি আপনি একদিন নামাজ পড়লে হবে? রেগুলার করতে হবে, খাবার রেগুলার খেতে হবে, আপনার বাসা বাড়ি এভরিথিং রেগুলার মেইনটেনেন্স করতে হয়। পৃথিবী হচ্ছে মেইনটেনেন্সের জায়গা। অনেকে পৃথিবীকে পার্মানেন্ট ভাবে, যে আর মরতে চায় না কেউ, তো তখনই আপনার ডাক্তার কাছে গিয়ে বলবে যে পার্মানেন্ট ট্রিটমেন্ট দেন ডাক্তার সাহেব। পার্মানেন্ট একমাত্র আমার আপনার রব, এছাড়া কেউ না, ঠিক না? সো আমরা হচ্ছে যতদিন পৃথিবীতে থাকি, আমাদের যে গড় আয়ু এখন অ্যাভব 72, 71-72 বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আগে আরো কম ছিল। তো এই গড় আয়ু পর্যন্ত যেন মানুষ অন্তত নিজের কাজ নিজে করতে পারে, কষ্ট না পায়, চলাফেরা করতে পারে, কার উপরে ডিপেন্ডেন্সি না গ্রো করে। যেন একটা বয়স্ক মানুষ বাসায় থাকলে হাঁটা চলাফেরা কষ্ট হয়, ডিপেন্ডেন্সি যেন নিজের মধ্যে গ্রো করে। আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই আসলে আপনার কাছে প্রশ্ন ছিল, আমাদের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ, এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা চেষ্টা করেছি বাত ব্যথা প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে জানানো এবং সেই সাথে জানানোর চেষ্টা করেছি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও কিন্তু বাত ব্যথা প্যারালাইসিস আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটি নিউজের সাথেই থাকবেন।